রেকর্ড শুরু হয়ে গেছে। তো জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরে উনি যার সাথে প্রথম যে বিদেশ সফর করেন, এবং এবং যেখানে সফর করেন, উনি হচ্ছে পুতিনের সাথে সর্বপ্রথম বৈঠক করেন, এবং এটাই ছিল জো বাইডেনের প্রথম বিদেশ সফর। 16ই জুন 2021 সালে তারা এই বৈঠকটা করেন, এবং এই বৈঠকটা করেন জেনেভাতে, সুইজারল্যান্ডে। তারা এই প্রথম এই দ্বিপাক্ষিক বৈঠকটা করেন, এবং এবং এখন পর্যন্ত এটাই হচ্ছে শেষ বৈঠক। মানে এর আগে এরপরে আর আর তারা বৈঠক করেন নাই। অবশ্য তারা ফোনে কথাবার্তা বলছেন, কিন্তু বৈঠক আর করেন নাই। আহ, এখন এখন বর্তমানে যেটা হট টপিক, হ্যাঁ, রাশিয়া আর হচ্ছে ইউক্রেন যুদ্ধ। তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আহ, এখানে যুদ্ধের যে পটভূমি, এটা আপনারা হচ্ছে অনেকেই জানেন। তারপর আমি একটু ছোট্ট করে বলি। সেটা হচ্ছে যে যখন ইউক্রেন এত একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, পরে যখন হচ্ছে ভেঙে যায়, পরে হচ্ছে ইউক্রেন আলাদা একটা দেশ হয়। তো ন্যাটো ওর সাথে হচ্ছে রাশিয়ার আগে থেকে ঝামেলা ছিল। তো এবং হচ্ছে ন্যাটো সাথে রাশিয়ার একটা চুক্তি হয়েছিল যে তারা পূর্ব দিকে আর হচ্ছে অগ্রসর হবে না। অর্থাৎ এই যে ইউরোপের পূর্ব দিকের যে দেশগুলা, তো সেগুলোর সাথে আর হচ্ছে অ্যাড হবে না। মানে সেগুলাকে আর হচ্ছে অ্যাড করবে না। কিন্তু তারা হচ্ছে ইউক্রেনের সাবেক 2014 দিকে যিনি প্রেসিডেন্ট ছিলেন, তো উনিও চাচ্ছিলেন যে উনি হচ্ছে ন্যাটোতে ঢুকবেন। তো এটা রাশিয়া সহ্য হয় নাই, এবং ইদানিং যে ঝামেলাটা লাগছে, সেটা হচ্ছে যে ওই যে আপনার ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, উনিও চাইছিলেন উনি হচ্ছে ন্যাটোতে যোগ দিবেন। তো যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়, তাহলে ইউক্রেনে হচ্ছে যুক্তরাষ্ট্রের যে সৈন্যবাহিনী, তারা অবস্থান নিতে পারবে, এবং সেটা রাশিয়ার জন্য কখনোই আমার এটা ভালো হবে না। তো মূলত এগুলোর জন্যই রাশিয়া এখানে আক্রমণ চালায়। তো প্রথমে 21শে ফেব্রুয়ারি 2022 রাশিয়ার এবং এবং ইউক্রেনের সীমান্তবর্তী একটা অঞ্চল ডনবাস। তো এই ডনবাসের দুইটা অঞ্চল, একটা হচ্ছে লোহানস্ক, আরটা আরটা হচ্ছে দনেৎস্ক। হ্যাঁ, এই দুইটা অঞ্চল আগে থেকে রুশ ভাষাভাষীদের এখানে প্রাধান্য ছিল, এবং তারা মূলত চাচ্ছিল যে তারা হচ্ছে রাশিয়ার সাথে তারা হচ্ছে যোগ দিবে, অথবা তারা নিজেদের স্বাধীন অঞ্চলটা তারা চাচ্ছিল। তো তখন রাশিয়া এই দুইটা অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দেয়, অর্থাৎ স্বাধীন রাষ্ট্রের হচ্ছে মর্যাদা দেয়। তো যখন এই স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিল, তো তখন হচ্ছে এই এই দুইটা দেশের যে নেতৃবৃন্দ বা নেতা, তারা রাশিয়ার কাছে আহ্বান জানাইলো যে যেহেতু আমরা স্বাধীনতা ঘোষণা করছি, এখন ইউক্রেন আমাদের আমাদের যে ইউক্রেনের যে সেনাবাহিনী, তারা আমাদের এখানে হামলা চালানোর জন্য আসতেছে। তো এইটার কারণেই রাশিয়ার কাছে তারা সাহায্য প্রার্থনা করে। রাশিয়া এই উসিলাতেই রাশিয়ার যে সেনাবাহিনী, তারা এই দুইটা দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বা হচ্ছে ইউক্রেনের বাহিনী থেকে যে হামলা, সেটা থেকে বাঁচানোর জন্য রাশিয়া 24শে ফেব্রুয়ারি তাদের যে অভিযান, সেটা হচ্ছে শুরু করে। তো 24শে ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত রাশিয়ার যে আক্রমণ, সেটা হচ্ছে চলছেই, এখনো পর্যন্ত হচ্ছে থামে নাই আর। তো ইউক্রেনকে রাশিয়া এই সৈন্যবাহিনী, রাশিয়ার যে সেনাবাহিনী, তারা প্রত্যাহার করবে ইউক্রেন থেকে, যদি ইউক্রেন 3টা শর্ত মানে। এরকম 3টা শর্ত দিচ্ছে রাশিয়া। এর মধ্যে প্রথম যে শর্ত, সেটা হচ্ছে যে ইউক্রেন ন্যাটোতে তারা যোগ দিতে পারবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। এরপর আরেকটা হচ্ছে যে ইউক্রেন এখনো ক্রিমিয়াকে তাদের নিজেদের বলে দাবি করে। এটা যদিও এখন ক্রিমিয়া রাশিয়ার অংশ, 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। তো ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে তারা মেনে নিবে। এবং আরেকটা হচ্ছে লুহানস্ক এবং ডনেটস্ক, যে দুইটা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিছে রাশিয়া, ওই দুইটা রাষ্ট্রেরও স্বীকৃতি দিবে। এই তিনটা শর্ত যদি ফুলফিল হয়, তখনই রাশিয়া এই আক্রমণটা বন্ধ করবে। আচ্ছা, কিনজাল 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 হচ্ছে একটা হাইপারসনিক একটা ক্ষেপণাস্ত্র। হাইপারসনিক মানে হচ্ছে এটার শব্দের যে গতিবেগ, শব্দের গতিবেগ থেকেও এটার গতিবেগ হচ্ছে 3 গুণ বেশি।
সাধারণত শব্দের চেয়ে বেশি গতিতে চললে সেটাকে হচ্ছে হাইপারসনিক বলে। তো হাইপারসনিক ও ক্ষেপণাস্ত্র, এবং রাশিয়া রাশিয়া হচ্ছে এটা এই প্রথম তারা হচ্ছে এই যুদ্ধে এই ধরনের ক্ষেপণাস্ত্র রাশিয়া হচ্ছে প্রথম ব্যবহার করে, এবং এটা 18 মার্চ এই তারা এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। সোভিয়েত কমিউনিস্ট পার্টির একটা একটা পত্রিকা আছে যেটার নাম হচ্ছে প্রাভদা। আচ্ছা, ইউক্রেনের কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ শহর, এর মধ্যে আছে কিয়েভ, যেটা হচ্ছে বর্তমান যে রাজধানী। এরপরে আছে হচ্ছে খারসন, কার্কিভ। কার্কিভ হচ্ছে সাবেক রাজধানী ছিল। এরপর মিকোলাইভ, মারিউপোল এবং হচ্ছে ওডেসা। চেচনিয়া প্রজাতন্ত্র হচ্ছে রাশিয়ার এটা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। চেচনিয়া এটা একটা মুসলিম অঞ্চল, এটা রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল অথবা হচ্ছে ককেশাস অঞ্চলও বলে। তো এরাও রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা চাচ্ছিল, কিন্তু পরে এখন এরা হচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চল, এবং চেচেন যে আর্মি, তাদেরকে বলা হয় যে চেচেন আর্মি, এরা রাশিয়ার পক্ষে হচ্ছে যে যে এই যুদ্ধ, যে ইউক্রেন যুদ্ধ, এখানে তারা হচ্ছে অংশগ্রহণ করেছে। রাশিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে কের্চ প্রণালী। কের্চ প্রণালীটা মূলত হচ্ছে ক্রিমিয়া থেকে রাশিয়ার যে তাম্মান উপদ্বীপ, এই দুইটাকে হচ্ছে আলাদা করেছে। আর এই কের্চ প্রণালীর এক পাশে হচ্ছে আজভ সাগর, আর আরেক দিক হচ্ছে ব্ল্যাক সি। অর্থাৎ এটা হচ্ছে ব্ল্যাক সি এবং এবং সি অফ আজভ, এই এই দুইটাকে সংযুক্ত করেছে, এবং ক্রিমিয়া এবং হচ্ছে তাম্মান উপদ্বীপ, এই দুইটাকে হচ্ছে সে পৃথক করেছে। আচ্ছা, সুইফট সিস্টেমটা হচ্ছে মূলত সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটা আসলে এটার যে সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। তো এটার আসলে হচ্ছে কাজ কি? এটার কাজ হচ্ছে মূলত আর্থিক ইন্টার ব্যাংকিং যেসব হচ্ছে লেনদেন হয় একটা দেশ থেকে আরেকটা দেশে, যে টাকা যদি পাঠাইতে হয় সেটা এটা নিয়ন্ত্রণ করে। এটা অনেকটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক হচ্ছে জিমেল বা একটা হচ্ছে এসএমএস সার্ভিস হিসেবে কাজ করে। যেমন যেমন একটা ছোট্ট উদাহরণ যদি দেই, এখন ধরেন যে এই যে উৎস বিশ্বাসের যে সখী, ধরেন সখী থাকে হচ্ছে আমেরিকাতে। এখন উৎস বিশ্বাস এখান থেকে সখীর যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে সে কিছু টাকা পাঠাবে। তো সে বাংলাদেশে বসে তার যে ইন্টারনেট ব্যাংকিং আছে, সেইখানে সে হচ্ছে ঢুকবে, সে ঢুকে লগ ইন করে সে যত টাকা পাঠাইতে চায় তার যে সখী আছে সে তার ব্যাংক অ্যাকাউন্টে, সে ব্যাংক অ্যাকাউন্ট দিবে, এবং প্রতিটা ব্যাংকে একটা সুইফট কোড থাকে। তো যখন যখন হচ্ছে যে ও হচ্ছে তার যে অ্যাকাউন্ট সেখানে লগ ইন করে হচ্ছে সে রিকোয়েস্টটা পাঠাবে, তখন এটা হচ্ছে ওই যে আপনার আমেরিকার যে ব্যাংক, হ্যাঁ, তার কাছে যাবে। তো তারা তখন এই সুইফট কোড এবং এই সবকিছু পর্যালোচনা করে তখন তারা এটা রিসিভ করবে। অর্থাৎ এই সুইফটটা মূলত একটা মাধ্যম হিসেবে কাজ করে, ব্যাংকিং এর লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে। তো গত 12ই মার্চ, তো সাধারণত হচ্ছে এক দেশ থেকে আরেক দেশের যে টাকা যে বিনিময় হয়, হ্যাঁ, তো এটা হচ্ছে সুইফটের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়, এবং এটা প্রায় হচ্ছে এটা পৃথিবীর প্রায় 200টা দেশে এদের হচ্ছে কার্যক্রম এরা চালাচ্ছে, এবং 200টা দেশের অনেকগুলো ব্যাংকই হচ্ছে, মানে প্রায় ম্যাক্সিমাম ব্যাংকই সুইফটের আওতায়। তো এই যখন হচ্ছে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগলো, তখন হচ্ছে 12ই মার্চ এই রাশিয়া এবং বেলারুশের কিছু ব্যাংকের উপরে ইউরোপিয়ান ইউনিয়ন তারা এই সুইফটের যে সুবিধাটা সেটা তারা হচ্ছে বাতিল করে দেয়। তো যেহেতু সুইফটের সুবিধাটা বাতিল করে দিয়েছে, আসলে এই রাশিয়া সুইফট যে সিস্টেম বাতিল যে করতে পারে, তারা এটা আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখছিল। তো এই কারণে তারা এই সুইফটের বিকল্প হিসাবে তাদের দেশে তারা আরেকটা সিস্টেম তারা হচ্ছে তারা তৈরি করে রেখেছিল সেই 2014-15 দিকে। তো তাদের সিস্টেমটা হচ্ছে এসপিএফএস, দ্য ফাইন্যান্সিয়াল মেসেজিং সিস্টেম অফ দ্য ব্যাংক অফ রাশিয়া। এইটা তারা এখন ইউজ করছে। আবার চীনেরও আরেকটা সিস্টেম আছে, তাও এই সুইফটের বিকল্প হিসেবে কাজ করে, সেটা হচ্ছে দ্য ক্রস বর্ডার
ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম বা হচ্ছে সিআইপিএস, সংক্ষেপ হচ্ছে চিপস বা সিপস। তো এই দুইটা হচ্ছে এখন সুইফটের বিকল্প, এবং হচ্ছে রাশিয়া, চীন এই এই দুইটা এখন হচ্ছে ব্যবহার করছে আপাতত। আচ্ছা, মস্কোভা। মস্কোভা হচ্ছে রাশিয়ার একটা ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ। ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ বলতে কি বোঝায়? হ্যাঁ, ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মানে হচ্ছে যে নৌবহর থাকে, এই নৌবহরের নেতৃত্বে যেই জাহাজগুলো থাকে তাকে বলা হচ্ছে ফ্ল্যাগশিপ জাহাজ, এবং এই ফ্ল্যাগশিপ জাহাজে একজন অধিনায়ক থাকেন। তো এটা হচ্ছে এটা রাশিয়ার এই ফ্ল্যাগশিপ জাহাজটা ডুবে যায়, এটা যদিও রাশিয়া শুরুতে স্বীকার করে নাই, কিন্তু পরে তারা স্বীকার করে। তারা যে তারা যে বিবৃতিটা দেয় সেটা হচ্ছে যে তাদের যে জাহাজ, এখানে প্রচুর গোলা বারুদ ছিল, তো এই গোলা বারুদে বিস্ফোরণ হয় এই জাহাজটাতে আগুন লাগে। তো পরে তারা যখন এই জাহাজটাকে তীরে আনার চেষ্টা করছিল, তখন ঝড়ের কবলে পড়ে এই জাহাজটা ডুবে যায়, এটা কৃষ্ণ সাগরে ডুবে যায়। আর হচ্ছে ইউক্রেনের যে দাবি সেটা ছিল যে তারা এখানে ক্রুজ মিসাইল হামলা চালাইছে, নেপচুন নামের একটা মিসাইল তারা হামলা চালাইছে, হামলা চালানোর ফলে এটা হিট হয়েছে এই জাহাজটা, তার কারণে এই জাহাজটা ডুবে গেছে। যাই হোক, তো এই নামটা হচ্ছে ইম্পর্টেন্ট, মস্কোভা জাহাজ। এখানে মস্কোর যে রাজধানী, রাশিয়ার যে রাজধানী মস্কো, এই এই মস্কো নামের সাথে মিল রেখেই এই মস্কোভা জাহাজটার যে নামকরণ করা হয়েছিল। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধটা যখন শুরু হয়, তখন ইউক্রেনের শহর মিকোলাইভে হচ্ছে বাংলাদেশের একটা জাহাজ, বাংলা সমৃদ্ধি, এইটাতে এটা হচ্ছে হামলা শিকার হয়। এটা 2রা মার্চ 2022 সালে, এবং একজন নাবিক হচ্ছে মারা যায়। পৃথিবীর সব থেকে বড় মালবাহী বিমান, এটা এটা হচ্ছে ইউক্রেনের মালিকানাতে ছিল। তো এটার নামটা হচ্ছে AN-225 মৃয়া, যেটা ইউক্রেনের ভাষায় হচ্ছে স্বপ্ন। তো এটা রাশিয়ার হামলায় এটা মোটামুটি ভালোই ক্ষতি সাধন হয়, এবং এবং ইউক্রেন এটাও হিসাব করছে যে ওদের এটা আবার ঠিকঠাক করে আবার সার্ভিসে আনতে প্রায় হচ্ছে 2-3 বছর লেগে যাবে। আচ্ছা, এরপরের চলতি 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 যে সংকট সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার যে ইকোনমিক ক্রাইসিস, এটা তাদের যে ইকোনমিক ক্রাইসিস এটাকে বলা হয় টুইন ডেফিসিট। টুইন ডেফিসিট মানে হচ্ছে দ্বৈত ঘাটতি। দ্বৈত ঘাটতিটা বলতে হচ্ছে এরকম, তাদের আমদানিটা বেড়ে গেছে, হ্যাঁ, তাদের আমদানি বেড়ে গেছে, তাদের হচ্ছে রপ্তানি কমে গেছে। আমদানি যে বেড়ে গেছে, এখন যেহেতু রপ্তানি কমে গেছে এবং তাদের হচ্ছে রিজার্ভ যেহেতু নাই, সেহেতু তারা আমদানি ব্যয় মেটাতে পারছে না। আমদানির জন্য যে ডলার লাগবে সেই ডলারের তাদের যে ডলার সেটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে নাই। হ্যাঁ, তো এটাকেই মূলত বলা হয় টুইন ডেফিসিট, দ্বৈত ঘাটতি। তো এই দ্বৈত ঘাটতির পিছনে কিছু কারণ আছে। এটা হচ্ছে যে তাদের যে মূল্য সংযোজন কর ছিল, শ্রীলঙ্কার বর্তমান যে সরকার সেটা তারা কমে ফেলে, ভ্যাট কমানো, তারা হচ্ছে ভ্যাটটা 15% থেকে তারা হচ্ছে 8% নামে আনে। তো যেহেতু 15% থেকে 8% নামে আনছে, তার মানে সরকারের ভ্যাট থেকে যে আয়টা আসতো সেটা কমে গেছে, সরকারের আয় কমে গেছে। প্লাস হচ্ছে তাদের একটা করের একটা সিদ্ধান্ত, করের একটা নীতি ছিল যে পে অ্যাজ ইউ আর্ন, অর্থাৎ তুমি যতটুকু আয় করবে ততটুকু তুমি পে করবা। হ্যাঁ, এই পলিসিটাও তারা হচ্ছে বিলুপ্ত করে, এবং হচ্ছে ন্যাশন বিল্ডিং ট্যাক্স নামে তারা 2%-এর একটা ট্যাক্স কাটতো, সেটা তারা বিলুপ্ত করে। তারা তারা কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে তারা জৈব সার ব্যবহারের একটা পলিসি গ্রহণ করে। তো যখন এই কারণে তারা রাসায়নিক সারের যে আমদানি সেটা তারা বন্ধ করে দেয়। তো যেহেতু রাসায়নিক সার তারা দিচ্ছেন, তাদের যে খাদ্য উৎপাদন, এই খাদ্য উৎপাদন গুলো হচ্ছে তাদের কমে যায়, এবং 2019 সালে তাদের 3টা গির্জা এবং 3টা হচ্ছে হোটেলে জঙ্গি হামলা হয়। ওই হামলার পরে তাদের দেশের যে পর্যটকদের যে সংখ্যা সেটা কমে থাকে, তাদের সেটাও কমে যায়। প্লাস হচ্ছে যে কোভিড এর সময় তাদের দেশের পর্যটক সংখ্যা কমে যায়। তো এই সবকিছু মিলায়া আরেকটা ছিল যে তারা তাদের যে ডলার, হ্যাঁ, ডলার যে ঋণ, মানে প্রতিটা দেশই তো ঋণ করে, কিন্তু এই তারা ঋণটা নিছিল হচ্ছে ইউনিভার্সাল বন্ডের মাধ্যমে। হ্যাঁ, কোনো দাতা সংস্থা থেকে না। তারা হচ্ছে ইউনিভার্সাল বন্ড তারা ছেড়েছিল বাজারে, এটা তারা সেই 2007 সাল থেকে ছেড়ে আসতেছে। তো এটার যে
ঋণের যে সুদ তারা এটা হচ্ছে মেটাতে পারছিল না, প্লাস হচ্ছে আরো কিছু ঋণ ছিল, এই ঋণের যে অর্থ সেগুলো তারা মেটাতে পারছিল না। এই সব মিলেই এখনকার যে অর্থনৈতিক সংকট সেখানে সেখানে তারা দাঁড়িয়ে আছে। তো এর মধ্যে তারা বিভিন্ন দেশ থেকেই হচ্ছে টাকা পয়সা সাহায্য চাচ্ছে। এর মধ্যে তারা বাংলাদেশ থেকে হচ্ছে $250 মিলিয়ন চাইছিল কারেন্সি সোয়াপের মাধ্যমে। কারেন্সি সোয়াপটা আসলে কি জিনিস? কারেন্সি সোয়াপ হচ্ছে যেমন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যে কারেন্সি সোয়াপটা, এটা ছিল এরকম যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে $25 কোটি দিবে, এবং শ্রীলঙ্কার যে সেন্ট্রাল ব্যাংক ওইখানে একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টেই বাংলাদেশ এই ডলারটা এই টাকাটা শ্রীলঙ্কাকে দিবে। তবে শ্রীলঙ্কাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার ওই ব্যাংকে বাংলাদেশের নামে যে অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টে শ্রীলঙ্কান রুপি এই $25 কোটি সমমানের শ্রীলঙ্কান রুপি ওই অ্যাকাউন্টে বাংলাদেশের নামে শ্রীলঙ্কা জমা রাখবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীলঙ্কা এই ডলারটা পরিশোধ করতে না পারে, তাহলে তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে যেই পণ্যগুলো আমদানি করে সেইগুলার যে অর্থ বাংলাদেশকে পে করতে হয় সেগুলার বাংলাদেশ ডলারে পে করবে না, সেগুলো ওই শ্রীলঙ্কান যে মুদ্রা, ওই শ্রীলঙ্কান মুদ্রা থেকেই শ্রীলঙ্কান যে সরকার বা শ্রীলঙ্কার যেখান থেকে তারা রপ্তানি করে তারা কেটে রাখবে। তো এটাই মূলত হচ্ছে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের একটা কারেন্সি সোয়াপ ছিল। তো বাংলাদেশ $25 কোটি দিছে, দেওয়ার পরে এখন আবার শ্রীলঙ্কা আবারও চাচ্ছে। আচ্ছা, এখানে আপনারা কিছু প্রশ্ন করছেন, আচ্ছা আমি আস্তে আস্তে হচ্ছে উত্তর দিচ্ছি। আচ্ছা, তো কারেন্সি সোয়াপের মাধ্যমে শ্রীলঙ্কা আবারও কিছু টাকা পয়সা চাইছিল, কিন্তু যেহেতু এখন শ্রীলঙ্কা দেউলিয়া ঘোষণা করছে, তো সেহেতু এখন এখন বাংলাদেশ বলছে যে না, তোমার আর টাকা পয়সা আমরা দিতে পারবো না, তুমি তুমি গরিব হয়ে গেছো, তোমার আর টাকা পয়সা দিব না। তো বাংলাদেশ আর হচ্ছে টাকা পয়সা দেয় নাই। এই বছর দুটি দেশ হচ্ছে দেউলিয়া হয়েছে, এর মধ্যে শ্রীলঙ্কা এবং হচ্ছে লেবানন। সাধারণত দেশের দেউলিয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপাতত এই শ্রীলঙ্কা এবং লেবানন এই দেশগুলা যে ঋণ আছে এই এই ঋণগুলা সে আপাতত আর পরিশোধ করতে পারবে না। এটা হচ্ছে দেউলিয়া, কোন দেশ যদি দেউলিয়া ঘোষণা করে এটাই হচ্ছে তার অর্থ। অর্থাৎ এখন শ্রীলঙ্কা এবং লেবানন কেউই তার যে ঋণ বা লোন আছে সেগুলো এখন সে পরিশোধ করতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের যে $25 কোটি শ্রীলঙ্কাকে ঋণ দিছিল সেটাও এখন আর শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আপাতত ফেরত পাবে না। এখন এটা এটা পরে পাইতে পারে, পরে নাও পাইতে পারে, হয়তো বা আস্তে আস্তে পাবে, কিন্তু আপাতত আর শ্রীলঙ্কা থেকে বা লেবানন থেকে যারা যারা ঋণদাতা সংস্থা ছিল তারা আর হচ্ছে ঋণের টাকাটা আর ফেরত পাবে না। হচ্ছে লোহানস তুতিনস্কি আগে হ্যাঁ, তারা মূলত হচ্ছে ইউক্রেন থেকে স্বাধীনতা চাচ্ছিল, তারা মূলত হচ্ছে রাশিয়ার সাথে যোগ দিতে চাচ্ছিল। আচ্ছা, পাকিস্তানের বর্তমান একজন নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, তার নাম হচ্ছে শাহবাজ শরীফ। তারা তারা জোরপূর্বক কিছু করতে পারে কিনা? হ্যাঁ, তারা জোরপূর্বক বলতে যদি এরকম ঋণের কোনো শর্ত থাকে যে শ্রীলঙ্কার কোনো সম্পদ তারা বাজেয়াপ্ত করতে পারবে, তাহলে যদি ঋণের শর্ত থাকে তাহলে তারা করতে পারবে, আর আর নাইলে এখন আপাতত কিছু করতে পারবে না। এখন তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে ফার্দার আর শ্রীলঙ্কাকে আর কোনো ঋণ দিবে না, আর কোনো ঋণ শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কায় যে এখন হচ্ছে বিভিন্ন জায়গায় ঋণের জন্য বারে ঘুরতেছে, তারা হচ্ছে বিশ্ব ব্যাংকের কাছে গেছে, তারা হচ্ছে IMF এর কাছে গেছে, আর ভারত থেকে ঋণ চাইছে, তারা চীন থেকে ঋণ চাইছে, কিন্তু এখন আর কেউই তাদের ডাকে আর সাড়া দিচ্ছে না। আচ্ছা, শাহবাজ শরীফ যেমন এই যে চীনের যে ঋণটা নিছিল শ্রীলঙ্কা, হ্যাঁ, সেখানে শর্ত ছিল যে যদি তারা ঋণ পরিশোধ না করতে পারে তাহলে হাম্বানটোটা বন্দর করার জন্য যে ঋণটা শ্রীলঙ্কাকে দিছিল সেটা যদি তারা পরিশোধ না পারে তাহলে হাম্বানটোটা বন্দর শ্রীলঙ্কাকে চীনকে দিয়ে দিতে হবে। তো চীন এখন হাম্বানটোটা বন্দর নিয়ে নিছে। আচ্ছা, এই পাকিস্তানের নতুন যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। তিনি পাকিস্তান মুসলিম লীগ তার হচ্ছে দল, এবং তিনি পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী। যদিও পাকিস্তান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আগে তেমন ছিল না বা কম, তবে ইদানিং যেহেতু বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তানের সাথে
সম্পর্ক আস্তে আস্তে উন্নতি হচ্ছে, সেহেতু পরীক্ষা পাকিস্তান বিষয়ে প্রশ্ন আসতে পারে। আফগানিস্তান থেকে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র তারা সেনাবাহিনী তারা সৈন্য প্রত্যাহার করে নেয়। তো সেনা প্রত্যাহারের যে অপারেশনটা, সেই অপারেশনটার নাম ছিল অপারেশন ফ্রিডম সেন্টিনেল। এটার এটার মাধ্যমেই তারা তাদের টার্গেট ছিল 31 আগস্টের মধ্যে তারা সব সৈন্য প্রত্যাহার করে নিবে। পরে 30 আগস্ট তারা এই সব সৈন্য প্রত্যাহার করে নেয়। যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তিনি হচ্ছে 1.5 ঘন্টার জন্য মেবি 1 ঘন্টা 20 না 25 মিনিট প্রায় এরকম এই সময়ের জন্য উনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন 19 নভেম্বর 2021 সালে। কারণ ওই সময় জো বাইডেন উনি হচ্ছে অসুস্থ ছিলেন এবং তার হচ্ছে মেডিকেল চেক আপ চলতেছিল। তো এই সময়টাতে উনি এই প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। এই জো বাইডেন তিনি হচ্ছে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে উনি কিছু কিছু প্ল্যান ঘোষণা করে। এর মধ্যে একটা হচ্ছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতির জন্য বা এই করোনাতে তাদের যে ক্ষতি হয়েছে এগুলাকে পোষাবার জন্য তারা একটা প্ল্যান ঘোষণা করে। এবং জো বাইডেনের ভাষায় এই প্ল্যানটা হচ্ছে যে ওয়ান্স ইন এ জেনারেশন প্ল্যান। এই প্ল্যানে আসলে কি কি আছে, এই প্ল্যানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে তাদের যে অর্থনীতি সেটাকে হচ্ছে শক্তিশালী করতে হবে এবং যে মানুষগুলো কোভিড এর কারণে তাদের কর্মসংস্থান হারিয়েছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তো এর মধ্যে তারা $2 ট্রিলিয়ন যে খরচটা তারা তারা হিসাব করেছে যে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য $2 ট্রিলিয়ন লাগবে। তো এই টাকাটা তারা কোত্থেকে পাবে? এই টাকাটা মূলত তারা বলছে যে তারা হচ্ছে অতিরিক্ত কর আরোপ করবে, যাদের আয় বেশি তাদের উপরে তারা অতিরিক্ত কর আরোপ করবে। এই অতিরিক্ত কর থেকে তারা এই $2 ট্রিলিয়ন যে টাকাটা সেটা তারা সংগ্রহ করবে। আচ্ছা, কোয়াড নিয়ে মোটামুটি এখন ভালোই আলোচনা হচ্ছে। কোয়াড মূলত হচ্ছে যে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ মানে আমরা বুঝতে পারছি যে এটা একটা নিরাপত্তা সংলাপ বা একটা নিরাপত্তা চুক্তি। তো কোয়াড তো মানে হচ্ছে 4 বোঝায়। তো এখানে যুক্তরাষ্ট্র, ভারত এবং জাপান এবং হচ্ছে অস্ট্রেলিয়া, এই 4টা দেশই হচ্ছে এই কোয়াড চুক্তির মধ্যে আছে। এদের উদ্দেশ্যটা কি? চুক্তির উদ্দেশ্য মূলত ছিল যে ভারত এবং হচ্ছে প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, এইখানে নৌ যে চলাচলটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক রাখা এবং হচ্ছে স্বাধীনভাবে চলাচল করতে পারার যে সুযোগ সেটা সবসময় বজায় রাখা। আর আরেকটা হচ্ছে সাউথ চায়না সি, পৃথিবীর সব থেকে বড় সাগর দক্ষিণ চীন সাগর। এই দক্ষিণ চীন সাগরে চীনের যে আধিপত্য, চীনের এই দক্ষিণ চীন সাগরে কিন্তু ওদের 9 ড্যাশ লাইন নামে একটা কথা আছে, যেখানে তারা তাদের যে নিজেদের অঞ্চল বলে দাবি করে। তো এখানে এই 9 ড্যাশ লাইন, এখানে যেই অঞ্চল যে দেশগুলো আছে, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড এবং এবং হচ্ছে ভিয়েতনাম, এই সবগুলো দেশের সাথে 9 ড্যাশ লাইন নিয়ে চীনের একটা ঝামেলা আছে। তো চীনকে দক্ষিণ চীন সাগরে মোকাবেলা করা, এটা হচ্ছে এই কোয়াডের উদ্দেশ্য। এখানে ভারত এবং যুক্তরাষ্ট্র এই দুইটা দেশই চাচ্ছে বাংলাদেশ যাতে কোয়াডে অংশগ্রহণ করে, বাংলাদেশ যাতে কোয়াডে যোগ দেয়। কিন্তু এখানে আবার চীন আবার এটা চাচ্ছে না। তো যদিও এখনো বাংলাদেশ, যেটা মনে হচ্ছে বাংলাদেশ এখানে কোয়াডে যোগ দিবে না। কারণ কারণ বাংলাদেশের যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি? বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে যে কি যেন এই যে আপনার কি যেন হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যারেজ টু নান। হ্যাঁ, ফ্রেন্ডশিপ টু অল, ম্যারেজ টু নান। তো বাংলাদেশ এটাও এখনো এটাই হচ্ছে তারা এখন এটা মেনে চলছে। মানে মোটামুটি এখনো হচ্ছে ব্যালেন্সের মাধ্যমেই এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। তবে ভবিষ্যতে কি হয় সেটা তো বলা যায় না। কারণ সামনের যে দিনগুলো আসতেছে, পৃথিবীর যে রাজনীতি, কোনো না কোনো জোটে হয়তো বাংলাদেশকে যোগ দিতে হবেই। হ্যাঁ, কারণ সামনের যে রাজনীতি, কারণ যেহেতু বাংলাদেশ একটা ছোট দেশ, বাংলাদেশের সামরিক যে সক্ষমতা সেটাও বেশি না, বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকেও খুব বড় কিছু না।
তো এখানে বাংলাদেশকে ব্যালেন্স করে চলতে হয়। আচ্ছা, আপনাদের কি মনে হয় বাংলাদেশের সব থেকে বড় শক্তিটা কি আসলে? কারণ একটা দেশে তো যেমন যেমন সৌদি আরবের তেল আছে, এরপরে যুক্তরাষ্ট্রে তাদের টাকা পয়সা, সামরিক শক্তি আছে, বা জাপানের প্রযুক্তি আছে। বাংলাদেশ শক্তিটা কি আপনাদের কি মনে হয়? লোকেশন, দুর্নীতি, এরপরে মানুষ, পোশাক, ম্যান পাওয়ার, তারপরে উর্বরতা। আরো কয়েকজন বলেন, আরো কয়েকজন বলেন। পপুলেশন। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন আমাদের জিডিপি গ্রোথ ছিল মাইনাস। আমার জিডিপি গ্রোথ মাইনাস ছিল, এবং বাংলাদেশ তখন বিশ্বের যে দরিদ্রতম দেশ, এই দরিদ্রতম দেশের মধ্যে দ্বিতীয় ছিল। মানে বাংলাদেশের পরে আর একটা দেশ ছিল গরিব, আর বাংলাদেশ সব থেকে দ্বিতীয় গরিব দেশ ছিল বাংলাদেশ। তো এই যে তলাবিহীন ঝুড়িতে এমনি এমনি বলে নাই, হ্যাঁ, তলাবিহীন ঝুড়িতে এমনি এমনি নাম হয় নাই সে তখন। কিন্তু এই যে এখন বর্তমানে আমরা বাংলাদেশ যে দেখি, এটার বাংলাদেশের আল্লাহ তাআলা বাংলাদেশকে আমার কাছে যেটা মনে হয়, এবং এটা সত্য আসলে, বাংলাদেশকে যে জিনিসটা আল্লাহ তাআলা দিছে সেটা হচ্ছে বাংলাদেশের মাটি, বাংলাদেশের উর্বরতা, এবং বাংলাদেশের কৃষক। বাংলাদেশের মাটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সম্পদ। না হলে একটা ছোট্ট দেশ, একটা ছোট্ট দেশ দিন দিন জনসংখ্যা বাড়ছে, কিন্তু তারপরও আমাদের যে কৃষি উৎপাদন আমাদের কখনোই কমে নাই। আমরা আমরা তো এখন ধান উৎপাদনে, আম উৎপাদনে, এবং কাঁঠাল উৎপাদনে বা আলু উৎপাদনে, যে কোনো সবজি উৎপাদনে আমরা প্রথম সারির দিকেই আছি। তো এইটা যদি না থাকতো তাহলে আসলে বাংলাদেশ টিকতো না। হ্যাঁ, আহ, পোশাক শিল্প অবশ্যই আমাদের দেশে যে রেমিটেন্স যে আসে, বা আমাদের যে রপ্তানি, সেটা হচ্ছে পোশাক শিল্প নির্ভর। কিন্তু তারপরও বাংলাদেশের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের মাটি, হ্যাঁ, বাংলাদেশের কৃষক। এখানে অন্তত এখন কেউ না খেয়ে মরবে না। বা এই যে কোভিড গেছে, বা সামনেই যে এত ঝড় বৃষ্টি হয়, এত দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, তারপরেও বাংলাদেশ যে টিকে আছে, এটার এটার মেইন কারণ হচ্ছে এদেশের কৃষক এবং এদেশের মাটি হচ্ছে খুবই উর্বর। দেখা যায় যে এই আহ, কোনো একটা জায়গায় কোনো বীজ ফালা রাখলে এমনি হয়ে যায়। হ্যাঁ, এমনি দেখা যায় যে এমনি এমনি গাছ হয়ে যায়, কোনো যত্ন করা লাগে না, এমনি হয়। এই মেবি গত বছর মালদ্বীপ মালদ্বীপ তারা বাংলাদেশ থেকে মাটি কিনতে চাইছিল। একটা মনে হয় চুক্তি হয়েছে, হ্যাঁ, মালদ্বীপের সাথে। আহ হ্যাঁ, ফার্মাররা সঠিক মূল্য পায় না, কারণ হচ্ছে যে এখানে মিডলম্যান বেশি। আমাদের দেশে মিডলম্যানটা বেশি। দেখা যায় যে এই মিডলম্যানদের কারণে কৃষকরা সঠিক দামটা পায় না। একটা একটা কি একটা একটা কোনো পণ্য, সেটা মাঠ থেকে আহ, কয়েকটা হাত ঘুরে আস্তে আস্তে যারা কনজিউমার, তাদের কাছে আস্তে আস্তে এই দামটা অনেক বেশি হয়ে যায়। আর যাই হোক, তো এদের এই যে কোয়াডের প্রথম বৈঠক হয় গত বছরের 24 সেপ্টেম্বর, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে বাসভবন হোয়াইট হাউস, সেখানেই তাদের প্রথম বৈঠকটা হয় তো এই নিরাপত্তা বিষয়ে। এবং আহ, আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে কোয়াড প্লাস। এই কোয়াড প্লাস মূলত হচ্ছে নিউজিল্যান্ড এবং হচ্ছে দক্ষিণ কোরিয়া, এই এই দুইটাকে নিয়ে হচ্ছে কোয়াড প্লাস বলা হয়। টিফা টিফা হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টস। টিফা এটা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়। আমরা জানি যে 2026 সালে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করবে, এবং এলডিসি থেকে বাংলাদেশ যে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, সেখান থেকে বাংলাদেশ বের হয়ে যাবে। তো লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে বাংলাদেশ যখন বের হয়ে যাবে, তখন এখন বাংলাদেশ যে গরিব বলে যে সুবিধাগুলো পাচ্ছে, কোটা সুবিধা বা শুল্ক মুক্ত প্রবেশ, এই সুবিধাগুলো আর তখন সে পাবে না। তো এই কারণে বাংলাদেশ এখনই বিভিন্ন তৎপরতা চালাচ্ছে, যাতে হুট করেই কোনো ঝামেলাতে না পড়তে হয়, যাতে আরো কিছুদিন আমরা কোটা সুবিধা বা হচ্ছে শুল্ক মুক্ত সুবিধাটা পাই। এই কারণে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ একটা চুক্তি করে 15 সেপ্টেম্বর 2021। চুক্তির উদ্দেশ্য ছিল মূলত যে
2026 সালে যখন বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করবে, এলডিসি থেকে বাংলাদেশ বাংলাদেশ অফিসিয়ালি বের হয়ে যাবে, তখন এর পরেও যাতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের যে পণ্য সেগুলা শুল্কমুক্ত এবং এবং কোটা সুবিধাটা পায়। তো এটা ছিল এইটার এই চুক্তির মূল উদ্দেশ্য। আচ্ছা, একটা একটা রিপোর্ট যেটা হচ্ছে ইউনেস্কো, এটা ইউনেস্কো প্রকাশ করে প্রতি বছর, এটাকে বলা হয় যে ইথনোলগ রিপোর্ট। এটা গত বছরের ফেব্রুয়ারি, সরি, গত ফেব্রুয়ারির 2022 সালের ফেব্রুয়ারি মাসে তারা এই রিপোর্টটা প্রকাশ করে। এর মধ্যে তারা ভাষা নিয়ে যে রিপোর্টটা করে সেখানে হচ্ছে যে একটা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত ভাষা, অর্থাৎ পৃথিবীর কোন ভাষাটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। এর মধ্যে প্রথম প্রথম হচ্ছে প্রথম ইংরেজি, এবং ব্যবহারের দিক থেকে ষষ্ঠ নাম্বার হচ্ছে বাংলা ভাষা। কিন্তু ব্যবহারের দিক থেকে মানে এই সারা পৃথিবীতে কি পরিমাণ ব্যবহৃত হয়, কয়জন ব্যবহার করে, এই সংখ্যার ভিত্তিতে বাংলা ভাষাটা হচ্ছে ষষ্ঠ, এবং সব থেকে বেশি ব্যবহৃত হয় ইংরেজি ভাষা। আর আরেকটা আরেকটা হচ্ছে আরেকটা ইন্ডেক্স আছে, সেটা হচ্ছে যে মাতৃভাষা হিসেবে ব্যবহার, অর্থাৎ মাতৃভাষা হিসেবে কোনটার ব্যবহার কেমন। এর মধ্যে সব থেকে বেশি মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয় মান্দারিন ভাষা, এবং এইখানের এই সংখ্যার দিক থেকে বাংলা হচ্ছে পঞ্চম। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত ভাষা, এই সিরিয়ালে বাংলাদেশ হচ্ছে ষষ্ঠ, এবং আরেকটা হচ্ছে মাতৃভাষা হিসেবে ব্যবহৃত, এটা এই সিরিয়ালে বাংলা হচ্ছে পঞ্চম। সিপ্রি, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। মান্দারিন হচ্ছে চাইনিজ, চায়নারা যে ভাষায় কথা বলে এটাকে বলা হয় মান্দারিন ভাষা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে সিপ্রি, এটা একটা সুইডেন ভিত্তিক একটা প্রতিষ্ঠান। তারা মূলত হচ্ছে অস্ত্র শস্ত্র বা বিভিন্ন দেশের শান্তি বা নিরাপত্তা এইগুলো নিয়ে তারা গবেষণা করে। তো এর তারা কিছু তারা চার্ট বের করে, যেমন সামরিক ব্যয়ে যে শীর্ষ দেশ, সামরিক ব্যয়ে এখন এখন বর্তমান শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে চীন, এবং রাশিয়া একটা বড় দেশ হওয়া সত্ত্বেও তাদের সামরিক ব্যয়ে তারা হচ্ছে চতুর্থ। অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ এই গত যে ইন্ডেক্সটা সেখানে সৌদি আরব ছিল, কিন্তু এখন বর্তমানে অস্ত্র আমদানিতে ভারত হচ্ছে প্রথম এবং সৌদি আরব হচ্ছে দ্বিতীয়। আর এই লিস্টে বাংলাদেশ হচ্ছে 24তম, অর্থাৎ বাংলাদেশ অস্ত্র আমদানিতে 24তম দেশ। অকাস চুক্তি, এই যুক্তরাষ্ট্রর নতুন প্রেসিডেন্ট জো বাইডেন উনি ক্ষমতায় আসার পরই গত বছর তিনি কিছু গুরুত্বপূর্ণ চুক্তি করেন। তার মধ্যে এটা হচ্ছে একটা চুক্তি, যে অকাস চুক্তি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, তারা এই তিনজন এই চুক্তিটা করে। তো এটা 15 সেপ্টেম্বর 2021 সালে এই চুক্তিটা তারা স্বাক্ষর করে। এইটা নিয়েই হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে এবং অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্সের একটা ঝামেলা লাগছিল, কারণ ফ্রান্সের সাথে অস্ট্রেলিয়ার একটা চুক্তি ছিল যেখানে তারা হচ্ছে পারমাণবিক যে সহায়তা, তারা ফ্রান্স থেকে অস্ট্রেলিয়া এই সহায়তাটা নিবে। কিন্তু ফ্রান্সকে টপকিয়ে অস্ট্রেলিয়া এই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিতে স্বাক্ষর করে, এবং এটা নিয়ে অস্ট্রেলিয়ার উপরে ফ্রান্স হচ্ছে নাখোশ হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল মূলত যে অস্ট্রেলিয়া পরমাণু শক্তি চালিত সাবমেরিন পাবে, এবং এবং যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এটাতে হচ্ছে তাকে সাহায্য করবে। আচ্ছা, এই প্রশ্নটা আসতে পারে যে পৃথিবীর বিশ্বের সব থেকে বড় বাণিজ্যিক ব্লক কোনটি। একটা হচ্ছে বাণিজ্যিক জোট কোনটি, আর একটা হচ্ছে এটাই বাণিজ্যিক জোট কোনটি, বাণিজ্যিক সংস্থা কোনটি, এই দুই রকম প্রশ্ন। তো এদের মধ্যে অপশনে আপনাদের থাকতে পারে হচ্ছে ইইউ বা ডাব্লিউটিও, নাফটা বা হচ্ছে আরসেপ। তো একটা সময় পর্যন্ত ইইউ ছিল, কিন্তু এখন বর্তমানে আরসেপ হচ্ছে সব থেকে এখন মানে বিশ্বের সব থেকে বড় বাণিজ্যিক ব্লক। তো আরসেপের মূল ইয়াটা হচ্ছে যে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। এখানে যে রিজিওনাল যে কথাটা সেটা হচ্ছে মানে সেটা বাদ পড়ছে, উপরের দিকে চলে গেছে। তো আরসেপ হচ্ছে এখন বর্তমানে সব থেকে বড় বাণিজ্যিক ব্লক বা বাণিজ্যিক জোট। এই অঞ্চলটাতে মোট গ্লোবাল যে জিডিপি, এই জিডিপির 30%, অর্থাৎ 1/3 হচ্ছে এই অঞ্চলটাতে অবস্থিত।
এই যে এখানে একটা চার্ট দেখা গেছে, ব্লক ব্লক হচ্ছে জোট আর কি। ব্লক মানে কি? ব্লক মানে হচ্ছে একসাথে যখন একটা কয়েক কিছু দেশ একসাথে একসাথে থাকে, একসাথে তাদের হচ্ছে বাণিজ্যিক বা বিভিন্ন বিভিন্ন অংশে তারা হচ্ছে একে অপরকে সহযোগিতা করে, সেটাই হচ্ছে একটা ব্লক বা গ্রুপ। তো এই যে এখানে এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে 2019 সাল পর্যন্ত এই এটা করা, এটা হচ্ছে একটা বিশ্ব ব্যাংকের একটা চার্ট, যেখানে দেখা যাচ্ছে যে এখন সব থেকে বেশি হচ্ছে আরসেপ এবং হচ্ছে ইইউ একটা সময় পর্যন্ত ছিল কিন্তু পরে কমে গেছে। এবং এবং নাফটা এটা হচ্ছে এটা হচ্ছে উত্তর আমেরিকার একটা বাণিজ্যিক একটা একটা ব্লক, সেটাও মোটামুটি ছিল, কিন্তু এখন হচ্ছে আরসেপ সব থেকে বড় বাণিজ্যিক জোট। তো এটা এটা আলাপ আলোচনা অনেক দিন ধরেই চলছিল। পরে সর্বশেষ 15 নভেম্বর 2020 সালে এটা হচ্ছে স্বাক্ষরিত হয়, এবং যেটার তখন হোস্ট ছিল ভিয়েতনাম। বাংলাদেশ বাংলাদেশ আরসেপে, আচ্ছা কোন দেশ নিয়ে, হ্যাঁ কোন দেশ নিয়ে এটা একটু পরে আসতেছে। বাংলাদেশ আরসেপে ঢুকতে চাচ্ছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আরসেপে শুরুতে যখন এটা চীন প্রথমে এটা প্রস্তাব করে, তো আরসেপে ঢোকার জন্য ইন্ডিয়া ইন্ডিয়া এবং চীন, ইন্ডিয়া ছিল চীনও ছিল, কিন্তু শেষ দিকে এসে ইন্ডিয়া এখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। হ্যাঁ, ইন্ডিয়া আরসেপের সদস্য না, কারণ এখানে হচ্ছে চায়নার বসগিরি বেশি, তো এটা ইন্ডিয়া সহ্য হয় নাই, এ কারণেই ইন্ডিয়া আর এখানে হচ্ছে ঢুকে নাই। তো এটা প্রথম এই হোস্ট ছিল ভিয়েতনাম। এই এই সম্মেলনটাতেই এই আরসেপ চুক্তিটা স্বাক্ষরিত হয়। বর্তমান সদস্য হচ্ছে আসিয়ানের আসিয়ানের যে 10টা সদস্য, আসিয়ান 10টা সদস্য মানে হচ্ছে আসিয়ানের মধ্যে তো ভারত আছে, এখানে ভারত নাই। তো আসিয়ানের বাকি যে 10টা সদস্য প্লাস হচ্ছে চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, এই 15টা সদস্য নিয়ে হচ্ছে আরসেপ আরসেপ গঠিত। এবং এখানে বাংলাদেশ আরসেপে ঢোকার জন্য এখানে দেন দরবার করতেছে, হয়তোবা বাংলাদেশ আরসেপের সদস্যপদ পেয়ে যাবে। বাংলাদেশের এখানে ঢোকাটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের এখানে ঢোকাটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ বাংলাদেশ যেহেতু 2026 সালে যেহেতু এলডিসি থেকে অফিসিয়ালি বের হয়ে যাবে, তখন আর বাংলাদেশের যে শুল্ক মুক্ত যে সুবিধাটা বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বা বিভিন্ন উন্নত দেশে পেত, সেটা যেহেতু আর পাবে না, সেহেতু বাংলাদেশকে বিকল্প বিকল্প বাজার খুঁজতে হবে। হ্যাঁ, বিকল্প বাজার খুঁজতে হবে। যেমন একটা একটা গবেষণায় দেখা গেছে যে চীনে চীনে যে বাংলাদেশ রপ্তানি করে, এই রপ্তানির হার হচ্ছে 0.01% মেবি, খুবই কম। তো ওই গবেষণা দেখা যাচ্ছে যে বাংলাদেশ যদি চীনের বাজারের 1%ও ধরতে পারে, তাহলে বাংলাদেশের প্রতি বছর প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলার আয় হবে এক্সট্রা এক্সট্রা। এই টাকাটা এখন বাংলাদেশ পাচ্ছে না। তো তখন যদি আরসেপে বাংলাদেশ ঢুকে, তার মানে এই আরসেপের দেশগুলোতে বাংলাদেশ শুল্ক মুক্ত সুবিধা পাবে এবং হচ্ছে কোটা মুক্ত সুবিধা পাবে। তো এই কারণে বাংলাদেশে আরসেপের যোগ্যতা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, বাংলাদেশ দেন দরবার করতেছে। বঙ্গবন্ধুর যে জন্ম শতবার্ষিকী, এই জন্ম শতবার্ষিকীতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যে ইউনেস্কোর হচ্ছে 210তম নির্বাহী যে এক্সিকিউটিভ বোর্ড, এই সভায় বঙ্গবন্ধুর নামে একটা আন্তর্জাতিক পুরস্কার প্রস্তাব করে হচ্ছে ইউনেস্কো। পরে এটা বাংলাদেশ এটাকে এটাকে হচ্ছে অনুমোদন দেয়। এই পুরস্কারটার নাম হবে হচ্ছে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি। বিশাল একটা নাম, বিশাল একটা নাম। তো এটা মূলত হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে সংস্কৃতি কর্মী এবং যারা হচ্ছে সৃজনশীল অর্থনীতির সাথে যুক্ত, এদেরকে উৎসাহ বা অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই পুরস্কারটা দেওয়া হবে। এবং এটা প্রতি 2 বছর পর পর দেওয়া হবে। তো প্রথমবারের মতো হচ্ছে 2021 সালের নভেম্বর মাসে যে হচ্ছে ইউনেস্কোর 41তম সাধারণ সভা হয়, এখানে এই পুরস্কারটা ঘোষিত হয় প্রথমবারের মতো। প্রথম এই পুরস্কারটা পায় হচ্ছে এমওটিআইভি ক্রিয়েশন লিমিটেড। এটা হচ্ছে উগান্ডার কাম্পালা ভিত্তিক একটা প্রতিষ্ঠান, উগান্ডার একটা প্রতিষ্ঠান, এবং তারা হচ্ছে ফ্রিল্যান্সিং এ হচ্ছে তারা প্রশিক্ষণ দেয়। তো এই প্রথমবারের মতো এই প্রতিষ্ঠানটা এই এই বঙ্গবন্ধুর নামে যে পুরস্কারটা পায়। এবং এখানে পুরস্কার অ্যামাউন্টটা ভালো, হ্যাঁ, 50,000 মার্কিন ডলার মেবি। টোটাল যে পুরস্কারটা 50,000 মার্কিন ডলার, মানে প্রায় কত বাংলাদেশি টাকায় প্রায় 40 লাখ টাকার উপরে।
আচ্ছা, এখন হচ্ছে এই যে কোভিড কোভিড যেহেতু কোভিড নিয়ে প্রশ্ন তো থাকেই, প্রতি এখন সামনে যত পরীক্ষা হবে কোভিড নিয়ে প্রশ্নের সম্ভাবনা খুবই বেশি। কোভিড এর যে বিভিন্ন কোম্পানির কোম্পানির যে বিভিন্ন ভ্যাকসিন, এই ভ্যাকসিনের নামগুলা একটু আপনাদেরকে মনে রাখতে হবে। এর মধ্যে ফাইজার বায়োনটেক, বায়োনটেক জার্মানির কোম্পানি, আর ফাইজারটা যুক্তরাষ্ট্রের কোম্পানি। এই দুইজন মিলে যেই যেই ভ্যাকসিনটা বানায়, যে প্রতিষেধকটা বানায়, সেটার নাম হচ্ছে কমিরনাটি, এবং অথবা হচ্ছে টজিনামেরান, এবং এগুলা হচ্ছে আরো কি, আরো একটা কঠিন নাম আছে এখানে। তো ইউকে, যুক্তরাজ্য যুক্তরাজ্য প্রথম সর্বসাধারণের জন্য এই ভ্যাকসিনটা, সর্বসাধারণের জন্য 2 ডিসেম্বর এই ভ্যাকসিনটাই হচ্ছে তারা তারা অনুমোদন দেয়, এবং জাতিসংঘ এই টিকাকেই প্রথমবারের মতো স্বীকৃতি দেয়। হ্যাঁ, পৃথিবীর যতগুলা টিকা আছে এর মধ্যে এই ফাইজার বায়োনটেকের যে টিকাটা, এটাকে জাতিসংঘ প্রথম হচ্ছে অনুমোদন দেয়। এটা মূলত আবিষ্কার করেছেন দুইজনই, তারা দুইজন দম্পতি, তারা হাজবেন্ড ওয়াইফ, তারা জার্মান। এর মধ্যে একজনের নাম হচ্ছে, সংক্ষিপ্ত নাম বলি, একজনের নাম হচ্ছে শাহিন, আর একজনের নাম হচ্ছে টুরেচি। তো তারা এই দুজন মিলে তারা এই ভ্যাকসিনটা উদ্ভাবন করেন। এরপরে হচ্ছে মডার্না। আমি আমি যে থার্ড ডোজ দিছি হচ্ছে মডার্না। মডার্না দেওয়ার পরে আমার অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছিল। অবস্থা খারাপ হয়ে গেছিল মানে হচ্ছে জ্বর, তারপরে হচ্ছে হাত ব্যথা, মোটামুটি 2 দিন ছিল। শুরুতে অবশ্য দিছিলাম চীনের চীনের যে সিনোফার্মা। সিনোফার্মা ছিল প্রথম 2 ডোজ। এরপরে যে বুস্টার ডোজ যেটা, সেটা দিছে হচ্ছে সেটা মডার্নায় দিছি। আপনারা কে কোনটা দিছেন? তাহলে দীপার হচ্ছে বড় লোক। মডার্না তো মানে মডার্না তো বড় লোকদের। মডার্না, আরে বাবা, আপনারা সবাই বড় লোক। কেউ ফাইজার, কেউ মডার্না। আচ্ছা, ভেরোসেল, একজন আছে ভেরোসেল, সিনো। আচ্ছা, বুস্টার দেন নাই? আমি হচ্ছে বুস্টার দিয়ে ফেলছি, কোভিশিল্ড। আচ্ছা, এরপরে হচ্ছে রাশিয়ার যে ভ্যাকসিন, অ্যাস্ট্রাজেনেকা। অ্যাস্ট্রাজেনেকা দিয়েছেন আপনি? জিল্লুর রহমান। আচ্ছা, রাশিয়ার যে ভ্যাকসিন সেন্টার, দা গ্যামেলিয়া ন্যাশনাল সেন্টার, তারা একটা হচ্ছে তাদের যে ভ্যাকসিন, সেটার নাম হচ্ছে স্পুটনিক ভি বা গ্যাম কোভিড ভ্যাক, এবং এটার ধরন হচ্ছে ভাইরাল ভেক্টর। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যেটা, বুস্টার না দিলে প্রবলেম হবে বলতে, বুস্টার না দিলে প্রবলেম হবে কিনা, আমি অবশ্যই এই সম্পর্কে আমার ধারণা কম, জানি না বুস্টার না দিলে প্রবলেম হবে কিনা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, এটা এটা হচ্ছে সেরাম ইনস্টিটিউটের যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, তাদের, এটা হচ্ছে তাদের অক্সফোর্ড হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, এই দুইটাই হচ্ছে যুক্তরাজ্যের দুইটা প্রতিষ্ঠান। এবং এটা ভারতের হচ্ছে কোভিড যে ভ্যাকসিন ইনস্টিটিউট, সব থেকে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট, তাদের দেওয়া নাম হচ্ছে কোভিশিল্ড। তো কোভিশিল্ডে হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, এটাই হচ্ছে ভারতের দেওয়া নামটা হচ্ছে কোভিশিল্ড। সেরাম ইনস্টিটিউট এই কোভিশিল্ড নামে এটা বাজারজাত করে। তো এই টিকাটার উদ্ভাবক হচ্ছে তিনি হচ্ছেন সারা গিলবার্ট। তিনি হচ্ছে এই টিকাটার হচ্ছে ডিজাইনার। চীনের আমি যেটা দিছি, আমি সিনোফার্ম দিছি, এই টিকাটা আমি দিছি, এবং সেটার যে নামটা হচ্ছে বিভিআইবিপি করভ করভ ভি। এই নামগুলো আসতে পারে বিভিন্ন, যে বিভিন্ন নামটা আসতে পারে। বায়োটেক, অর্থাৎ ভারতের যেটা, সেটা ছিল বায়োটেক, এবং নামটা ছিল কোভ্যাক্সিন, যেটা বাংলাদেশে তারা দিতে চাইছিল। বাংলাদেশে তারা পরীক্ষা চালাতে চাইছিল, বাংলাদেশ রাজি হয় নাই। একটা কোভ্যাক্স কোভ্যাক্স হচ্ছে জাতিসংঘের একটা উদ্যোগ। এই উদ্যোগটা মূলত ছিল যে দরিদ্র এবং মানে দরিদ্র বা অতি দরিদ্র, উন্নয়নশীল বা স্বল্প উন্নত দেশে তারা টিকা সাপ্লাই দিবে। তো এটা মূলত এখানে এখানে সব ধরনের টিকাই থাকবে, সব ধরনের টিকা তারা সংগ্রহ করবে। এবং এটা এটা মূলত করা হয়েছে যে ডাব্লিউএইচও, দা গাভি ভ্যাকসিন অ্যালায়েন্স, এবং হচ্ছে দা কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন, এই তিনটে প্রতিষ্ঠানই তারা হচ্ছে ভ্যাকসিন সংগ্রহ করবে। এবং এই এই সংগঠিত এই পুরো প্যাকেজটার নামই হচ্ছে কোভ্যাক্স। এই কোভ্যাক্সের আন্ডারে তারা হচ্ছে বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশে তারা হচ্ছে ভ্যাকসিন বিনামূল্যে দিবে। এর মধ্যে
তাদের যে প্ল্যান ছিল সেটা হচ্ছে 190টা দেশে তারা হচ্ছে 2 বিলিয়ন টিকার ডোজ দিবে 2021 সালের মধ্যে। তাদের এই টার্গেটটা ফিল আপ হয় নাই। এবং আরেকটা হচ্ছে যে তারা 92টা স্বল্পায়ন দেশে তারা হচ্ছে 1.3 বিলিয়ন টিকার ডোজ তারা বিনামূল্যে দিবে। এই দুইটার কোনোটাই তারা পূরণ করতে পারে নাই যদিও। আচ্ছা, লিডার সামিট অন ক্লাইমেট চেঞ্জ, এটা এটা মূলত হচ্ছে জো বাইডেন এর হচ্ছে উদ্যোক্তা, এবং এটা 40টা দেশে এটা এটা এটার হচ্ছে ইয়ে হয়েছিল। তো এটা যুক্তরাষ্ট্র এটাই প্রথম হয়েছে, এটা আগে কখনো হয় নাই এই লিডার সামিটটা। এটা হচ্ছে গত বছর হয়। এটা তারিখটা মনে রাখার দরকার নেই, এখানে তারিখটা আসবে না, এটা মূলত আসতে পারে যে লিডার সামিট অন ক্লাইমেট চেঞ্জ এটা কোথায় অনুষ্ঠিত হয়। তো এখানে যুক্তরাষ্ট্র একটা অঙ্গীকার করে যে যুক্তরাষ্ট্র 2030 সালের মধ্যে গ্রিন হাউস যে গ্যাস তারা সেটা হচ্ছে 50 থেকে 52% কমে আনবে। স্লাইড আসে না, আপনার স্লাইড আসতেছে না, কিন্তু স্লাইড তো চেঞ্জ হচ্ছে, আর কারো মেবি প্রবলেম হচ্ছে না। আর কারো কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, এখন আসছে, ঠিক আছে। তো চীন যেহেতু চীন যেহেতু এখন একটা বড় ভাই, চীন যেহেতু একজন হচ্ছে নেতা, তো এই চীন চীন সে এই দক্ষিণ এশিয়াতে ভ্যাকসিন প্রোভাইড করার জন্য সে একটা উদ্যোগ নিছে। এটার নাম হচ্ছে যে ইমার্জেন্সি কোভিড-19 ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি। এখানে তারা তাদের প্ল্যান হচ্ছে যে এখানে তারা হচ্ছে ভ্যাকসিন এটা তারা জমা করে রাখবে, এবং 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 যার দরকার হয় বিশ্বের বা এই দক্ষিণ এশিয়া যেগুলো দরিদ্র দেশ সেখানে তারা সাপ্লাই দিবে। আচ্ছা, আহ, এই যে যে COP26 যে কনফারেন্স অফ দ্য পার্টিস যে জলবায়ু সম্মেলন যে গেল, গত যে জলবায়ু সম্মেলনটা গেল যে স্কটল্যান্ডের গ্লাসগোতে, সেখানে হচ্ছে সেখানে যুক্তরাজ্য তারা তাদের একটা পলিসি ঘোষণা দেয় যেটার নাম হচ্ছে সবুজ বিপ্লব। এটা ব্রিটেন ঘোষণা দেয়, এবং এই সবুজ বিপ্লব সবুজ বিপ্লবের জন্য তারা একটা তহবিল ঘোষণা করে, হচ্ছে 1200 কোটি পাউন্ডের একটা হচ্ছে তহবিল ঘোষণা করে। এখানে তাদের উদ্দেশ্যই হচ্ছে যে তারা গ্রিন হাউস গ্যাস কমাবে, এবং হচ্ছে আস্তে আস্তে তারা নবায়নযোগ্য জ্বালানির উপর তারা নির্ভরশীল হবে। সিভি হচ্ছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম। এটার হচ্ছে আর কতক্ষণ ক্লাস হবে? আর অল্প কিছুক্ষণ, আর বেশিক্ষণ নাই, আর অল্প কিছুক্ষণ ক্লাস হবে। সিভি হচ্ছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম, যেটার বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ মানে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা 2020 থেকে 2022 এই 3 বছরের জন্য বাংলাদেশ এই ফোরামের সভাপতি। আচ্ছা, এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা মূলত হচ্ছে যে বাংলাদেশ জাতিসংঘের যেসব সহযোগী বা উন্নয়নমূলক সংস্থার বিভিন্ন কিছুটাতে আছে সহসভাপতি, কিছু সভাপতি, আবার কিছু সদস্য বা কিছু কাউন্সিল। তো আমি এখানে একসাথে করে দিয়ে দিয়েছি, এবং এখানে মেয়াদ গুলো দেওয়া আছে। এই চারটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার মোটামুটি ভালো সম্ভাবনা আছে। তো এই চারটা আপনার এক নজর দেখে নিবেন। আচ্ছা, এখানে আর একটা সাম্প্রতিক যে কোশ্চেন সেটা হচ্ছে যে আহ, এই যে গত বছরের 12 জুলাই জাতিসংঘের যে মানবাধিকার পরিষদ জেনেভার সুইজারল্যান্ডে অবস্থিত, সেখানে যে 47তম অধিবেশনে রোহিঙ্গা যে বিষয় একটা প্রস্তাব গৃহীত হয় এই মানবাধিকার হচ্ছে মানে এই পরিষদে। তো এখানে মোট 2টা প্রস্তাব হচ্ছে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর মধ্যে একটা প্রস্তাব ছিল যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর যে নৃশংসতা চালিয়েছে তাদেরকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। এটা হচ্ছে একটা একটা প্রস্তাব ছিল। আর একটা প্রস্তাব ছিল যে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন করতে হবে। তো এই 2টা প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। এবং এই গত কিছুদিন আগে নভেম্বর মাসে 17 নভেম্বর 2021 জাতিসংঘে ওআইসি এবং হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এই 2টা সংস্থা মিলে তারা একটা প্রস্তাব উত্থাপন করে, যে রোহিঙ্গা তারা একটা রোহিঙ্গা রেজুলেশন উত্থাপন করে, এবং এবং এটাও প্রথমবার মতো সর্বসম্মতিক্রমে গৃহীত হয় জাতিসংঘে। এর আগে কখনোই হচ্ছে হয় নাই। জাতিসংঘ ঘোষিত কিছু বর্ষ থাকে, এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে। এর মধ্যে 2021 সাল যেটা সেটা হচ্ছে শিশু শ্রম নিরসনে আন্তর্জাতিক বর্ষ। 2022 সালটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লাস। 2023 সালটা হচ্ছে আন্তর্জাতিক জোয়ার বর্ষ, যে ওই যে জোয়ার ভাটা আছে ওই জোয়ার বর্ষ। জাতিসংঘ ঘোষিত দশক, এর মধ্যে 2021 থেকে 2030 এখানে কিছু দশক আছে। এর মধ্যে আছে
দ্য ইউএন ডিক্লেয়ার্ড, আচ্ছা, ডিকেড অফ ওশেন, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে 2021 থেকে 30 কয়েকটা দশক আছে, এর মধ্যে একটা হচ্ছে হেলদি এজিং, আর একটা হচ্ছে ওশেন ডিকেড, আরো দুইটা আছে। আর একটা হচ্ছে সেকেন্ড ডিকেড অফ অ্যাকশন ফর রোড সেফটি, অর্থাৎ অর্থাৎ সড়কের নিরাপত্তা, এটার দশক। আর একটা দশক হচ্ছে ডিকেড অন ইকোসিস্টেম রেস্টোরেশন। তো এই চারটা দশক হচ্ছে 2021 থেকে 2030, এই চারটা দশক এইখানে অবস্থিত। তো এই ছিল মোটামুটি আপনাদের সাম্প্রতিকের উপরে মোটামুটি একটা ক্লাস। আর কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে বিভিন্ন সূচক থাকে, ওগুলো আপনারা হচ্ছে প্রশ্নে পাবেন। প্রশ্নে প্রশ্নে মোটামুটি পেয়ে যাবেন। আর বাকি যে টুকটাক তথ্যগুলো থাকবে সেগুলা প্রশ্নগুলো হবে যখন ওপেন বুক বা মডেল কোশ্চেন যে ফাইনাল টেস্ট হবে সেখানে আপনারা মোটামুটি পেয়ে যাবেন। আচ্ছা, এম, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া তেমন ইম্পর্টেন্ট না, অস্ট্রেলিয়া থেকে প্রশ্ন আসবে না। সিউপি 26 যখন আমরা পরিবেশ পড়ছি, পরিবেশের যখন আমরা পড়াইছি সিউপি 26 তখন হচ্ছে পড়ানো হয়েছে। অস্ট্রেলিয়া থেকে তেমন একটা কিছু আসবে না। অস্ট্রেলিয়া থেকে যদি আসে তাহলে এই যে বাংলাদেশের যে চুক্তিটা করছে অস্ট্রেলিয়ার সাথে, এটা আসতে পারে। আর একটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার মহাদেশে যে মাইক্রোনেশিয়া, মিলিনেশিয়া বা পলিনেশিয়া, ওইখান থেকে প্রশ্ন আসতে পারে। বা এই যে অস্ট্রেলিয়ার সাথে যে চুক্তিটা, ওই যে এই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র যে চুক্তিটা করছে, এগুলো আসতে পারে। এছাড়া অস্ট্রেলিয়া থেকে আর প্রশ্ন আসবে না। সিউপি 26 সম্পর্কে যা যা দরকার মোটামুটি স্লাইডে দেওয়া হয়েছে, আর কিছু লাগবে না। আচ্ছা, আপনাদের একটা কাহুট টেস্ট আছে। আচ্ছা, সরি, আমার আমার এখানে হচ্ছে কারেন্ট চলে গেছিল, ফোন থেকে অ্যাড হচ্ছে। এই একটা সমস্যা, এই যখনই আহ, চলে যায় তখনই এই কাহুট কাহুট আর লোড হইতে চায় না। আচ্ছা, আমার আমার এখানে কাহুট না, শুধু আমার এখানে ইয়াই লোড হচ্ছে না, যে গুগল মিট, যেটা গুগল মিটই লোড হচ্ছে না। আচ্ছা, আপনার ফাঁকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি এটা হচ্ছে লোড লোড হচ্ছে আস্তে আস্তে হবে। আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
তাবিজ, তাবিজ তো তাবিজ তো ভালো জিনিস না, তাবিজ তো হচ্ছে হারাম। তাবিজ তো ইসলামে তাবিজ দেওয়া এটা নিষেধ। আমি আমি ফু দিতে পারি, আমি পানি পড়া দিতে পারি, পানি পড়া দেওয়া যায়, আমি পানি পড়া দিতে পারি। এখন আপনি কি বিষয় নিতে চাচ্ছেন সেটা আহ, সেটা বলেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল হচ্ছে রিভিশন দিতে চাইলে কোনটা আগে করা উচিত? আম, আমার কাছে যেটা ভালো লাগে বা আমি যেভাবে করতাম সেটা হচ্ছে আমি আমি সংগঠন যেগুলো, যেহেতু সংগঠনে আহ, আমি হচ্ছে বৈশ্বিক ইতিহাস দিয়ে শুরু করতাম, কারণ বৈশ্বিক ইতিহাস যেমন শুরুতে হচ্ছে আম, যেমন প্রাচীন সভ্যতা, আমি প্রাচীন সভ্যতা দিয়ে শুরু করতাম। শুরু করার পরে এর এর ফাঁকে ফাঁকি দিয়ে আমি হচ্ছে জাতিসংঘ বা সংগঠন গুলা করতাম, কারণ জাতিসংঘ সংগঠন এখানে এখানে ইনফরমেশন গুলো অনেক বেশি। এখানে যেহেতু এখানে যেহেতু অনেক বেশি, তো সেহেতু আমি আমি এগুলো হচ্ছে ফাঁকে ফাঁকে পড়তাম, আমি এগুলো ফাঁকে ফাঁকে পড়তাম। আর আমি আরেকটা যেটা জিনিস করতাম সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যেগুলো হচ্ছে মনে থাকতো না বা যেগুলো মনে থাকতে চাইতো না, সেগুলো হচ্ছে লাল কালি বা কোনোভাবে চিহ্নিত করে রাখতাম। এবং পরীক্ষার আগের আগের এক রাত বা আগের 2 রাত্রে আমি শুধু ওইগুলোই পড়তাম। হ্যাঁ, যেগুলো ওই দাগের বাইরে আমি সেগুলো আর পড়তাম না। আর আরেকটা হচ্ছে যে রিভিশন দেওয়ার ক্ষেত্রে উম, আসলে এক একজনের তো এক এক ভাবে হচ্ছে সুবিধাজনক। তবে আমার কাছে যেটা মনে হয়, আহ, ভাগ ভাগ করে রিভিশন দেওয়া যেতে পারে। যেমন কোশ্চেনের টপিকের যে ভাগ, এই টপিকের হচ্ছে ভাগ ভাগ করে দেওয়া যেতে পারে। যেমন এখানে যে সাম্প্রতিকের কিছু বিষয়, এগুলো জাতিসংঘের সাথে সম্পর্কিত। এখন আপনি যখন জাতিসংঘ পড়বেন তখন এই সাম্প্রতিকের বিষয়গুলো যদি একসাথে পড়েন তাহলে এটা হচ্ছে সুবিধাজনক হয়। প্রিলিমিনারি কোভিডের ভ্যাকসিন কার্ড লাগবে না, কোভিডের ভ্যাকসিন কার্ড তো গত যে 43তম তো লাগে নাই। 43তম হচ্ছে চেক করে নাই, এমনিতে আমাদেরকে নিতে বলছিল, এমনি চেক করে নাই, এমনি নিতে বলছিল। আচ্ছা, আমার এখানে লোড হচ্ছে না। আজকে আজকে মনে হয় না কাহুট কাহুট করা যাবে। আচ্ছা, এখানে আমার কাছে এটা মনে হচ্ছে যে আজকে আজকে আর হচ্ছে লোড হবে না আপনাদের। কোথায় আজকে আজকে মানে আজকে কি কোশ্চেন দিছিলাম? আজকে কোশ্চেন দিলাম হচ্ছে যে এই যে জাতিসংঘের বাংলাদেশের কোনটার কত সাল থেকে কত সাল পর্যন্ত, মানে কত বছরের জন্য সভাপতি। এরপর হচ্ছে অকাস অকাস চুক্তি, নিয়ে চুক্তি। এরপরে কোয়াড চুক্তি নিয়ে প্রশ্ন ছিল। আরসেপ আরসেপ নিয়ে প্রশ্ন ছিল। তারপর হচ্ছে রাশিয়ার ওই যে বাংলার সমৃদ্ধি কোন বন্দরে এটা ইয়ে হয়েছিল, এটা নিয়ে ছিল। আরো আরো কয়েকটা ছিল। আচ্ছা, আপনারা এগুলা প্রশ্ন পাওয়া যাবেন এগুলা। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের সাথে আমার আমার ক্লাস মোটামুটি অফিসিয়ালি আসতে শেষ। আহ, আহ, হ্যাঁ, আমি একদমই খুব আমার কাছে মনে হয় যে আমি খুব বেশি তথ্য দেই নাই, একদমই জিস্ট পয়েন্ট বা একদমই কম তথ্য দেওয়ার চেষ্টা করছি, যাতে মানে মোটামুটি মনে রাখতে পারেন। তো আপনাদের সবার জন্য হচ্ছে শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।